আজকে বাঙালির গল্প আড্ডায় আমরা নিয়ে চলে এসেছি হেমন্তের পাখির দ্বিতীয় পর্ব। যারা বন্ধুরা হেমন্তের পাখির প্রথম পর্বটি শোনোনি তাদের রিকোয়েস্ট করছি তোমরা প্রথম পর্বটি অবশ্যই শুনে নাও, না হলে দ্বিতীয় পর্বটা কিন্তু ঠিকমতো বুঝতে পারবে না। আর দেরি না করে আমরা কিন্তু শুরু করে দিচ্ছি হেমন্তের পাখির দ্বিতীয় পর্ব। আশা করছি তোমাদের ভালো লাগবে। নিস্তরঙ্গ পুকুরে এক কুচি ঢিল পড়লেও তরঙ্গ ওঠে বইকি, তবে সেই তরঙ্গের স্থায়িত্ব আর কতটুকু? 10 সেকেন্ড, 20 সেকেন্ড, বড়জোর 1 মিনিট। এই তরঙ্গ বড় মৃদু, শক্তিহীন। হেমেন মামা নামক মানুষটির চকিত আগমন অদিতির কাছে অনেকটা এই গোত্রেরই ঘটনা। ছোট্ট একটা সুখ স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে অদিতির মনোজগতে ক্ষীণ আলোড়ন জাগিয়েছিল হেমেন মামা। ক্ষণকাল অদিতির চিত্ত উদ্বেগ রইল তাতে, তারপর আবার সব স্বাভাবিক। সংসারের পারে অচিরেই হারিয়ে গেল তরঙ্গ, কোনো অভিঘাতই সৃষ্টি করতে পারল না। অদিতিও নিশ্চিন্ত, খাঁচার পাখির সঙ্গে সময় কাটছে তার। স্বামী ছেলেদের ভাবনা ভেবে দিন যাচ্ছে, সময়কে ছুঁয়ে ছুঁয়ে পার করছে সময়। অথবা সময় কাটছে না, তাতেই বা অদিতির কি এলো গেল? সময় তো আর সত্যি সত্যি নিশ্চয় অনর এক পাহাড় নয়, যেমন ভাবেই হোক সে ঠিক গড়িয়ে গড়িয়ে এগিয়েই যাবে। যাচ্ছেও তো। সুপ্রতিম গত সপ্তাহে 3 দিনের জন্য গৌহাটি ঘুরে এলো। এই শনি রবিবার বন্ধুদের সঙ্গে দীঘায় উইকেন্ড কাটিয়ে এলো তাতাই। পড়াশোনা নিয়ে আরো বেশি রাত জাগা শুরু হয়েছে পাপায়ের। এই তো অদিতির দিন কাটা। আলমারি খুলে শাড়ি বাঁধছিল অদিতি। হ্যাঙ্গারে সার সার শাড়ি ঝুলছে, সবই দামি। কাঞ্জিবারম, ঢাকাই, কলাক্ষেত্রম, বালুচরি, বমকাই, চান্দেরি। অদিতির পুজোর শাড়ি নিয়ে পছন্দ করে কেনে সুপ্রতিম, সেই বিয়ের পর থেকে। বেশিরভাগই চড়া রং। ঘোরতর রঙিন না হলে সুপ্রতিমের মনে হয় বুঝি ঠকা হলো দামে। বাসন্তী রং কাঞ্জিভারমটা বার করে উল্টে পাল্টে দেখলো অদিতি। না, এটা পরা যাবে না, একটু নোংরা হয়ে আছে। ছোট ননদের দেওরের বিয়েতে শেষ পরেছিল শাড়িটা শ্রাবণে, তারপরে আর কাঁচা হয়নি। এত শাড়ির কটাই বা পরা হয় অদিতির? তবুও কেনা হয়, তবুও ঝোলে। ঘেঁটে ঘেঁটে অদিতি এবার একটা বমকাই সিল্ক বার করলো। এই শাড়িটারও রং বেশ চড়া, তুতে নীল। ছেলেরা বড় হয়েছে, এত গাঢ় রং আর পরতে ভালো লাগে না অদিতির, কিন্তু উপায় নেই। সুপ্রতিম আর অদিতির মধ্যে একটা অলিখিত চুক্তি আছে। আত্মীয় স্বজনদের বাড়ির কোনো অনুষ্ঠানে অদিতি নিজের পছন্দ মতো শাড়ি পরতে পারে, কিন্তু সুপ্রতিমের বন্ধু বান্ধবের বাড়ি গেলে সুপ্রতিমের পছন্দের শাড়ি পরতে হবে অদিতিকে। থাক, এটাই থাকতে হবে। এই শাড়িটার রং তাও চোখে একটু কম লাগে। শাড়ি ব্লাউজটার হালকা ইস্ত্রি চালাতে চালাতে তাতায়ে গলা পেল অদিতি। বাড়ি ফিরেই হুকুম জারি শুরু হয়ে গেছে। সবিতাদি, আমাকে শীঘ্রই কিছু খেতে দাও, এক্ষুনি আবার বেরোতে হবে। এক্ষুনি তো ঢুকলি, এই সন্ধ্যেবেলায় আবার কোথায় বেরোবি? কাজ আছে মা। কি কাজ শুনি? আছে। তাতাই হেলে দুলে নিজেদের ঘরে ঢুকছে। অদিতি পিছন পিছন এলো। এই, তোর ব্যাপার কি বলতো? সারা দিনে তো কখনো তোকে বই খুলতে দেখি না। তাতাই সোজা বিছানায় শুয়ে পড়ল, হাতের চেতর মাথায় রেখে ফু ফু শব্দ করছে মুখে। মাকে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, কে বলেছে পড়ি না? আমি ভোরবেলায় পড়ি। বাজে কথা বলিস না, উঠেছি তো 7টার পর। তাহলে তখনই পড়ি। ফের বাজে কথা? উঠে তুই কি করিস আমি দেখি না? 1 ঘন্টা ধরে খবরের কাগজ চটকাস, তারপর টুক করে কোথায় বেরিয়ে গেলি, তারপর ফিরে এসেই গুম দুম করে কলেজ।
এর মধ্যে তুই পড়িসটা কখন? তাতাই উত্তর দিল না, চোখ বুজে রয়েছে। তাতাইটা চিরকালই এরকম, মহা ফাঁকিবাজ। জোর করে ধরে বেঁধে পড়াতে না বসলে কিছুতেই পড়বে না। কম মার খেয়েছে অদিতির হাতে। স্কুল পালিয়ে সিনেমা যেত, টিউটোরিয়ালে ডুব মারত, নজর না রাখলে বিপত্তি। অথচ আশ্চর্য, তাতাই রেজাল্ট কিন্তু খারাপ করেনি কখনো। পাপায়ের মতো অত ভালো না হলেও মাধ্যমিকে স্টার, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, উচ্চ মাধ্যমিকের পর সায়েন্স ছেড়ে কমার্সে চলে গেল জেদ করে। গ্রাজুয়েশনটাও কি এইভাবেই পার করবে তাতাই? তারপর অদিতি পায়ে পায়ে ছেলের কাছে এলো। হ্যাঁ রে, তোর দাদাকে দেখে একটুও শিখতে ইচ্ছা করে না? প্লিজ মা, কতদিন বলেছি দাদার সঙ্গে আমার তুলনা করো না। ও তো একটা বুক ওয়ার্ম। পড়া, লাইব্রেরি, নোট, স্যার, এছাড়া ওর কোনো জগৎ আছে? আমি ওর মতো হতে চাই না। দুই ভাইয়ে যে আকাশ পাতাল তফাৎ, এই কথাটা বহুকাল আগেই টের পেয়েছে অদিতি। শুধু পড়াশোনা কেন, কোনো বিষয় বা দুজনের মিল। পাপায়ের টেবিলে বই খাতা, জামা কাপড়, খাট বিছানা নিখুঁত গোছানো। তাতায়ের সবকিছুই চূড়ান্ত এলোমেলো। আগে আগে অদিতি নিজের হাতে পরিষ্কার করতো এ ঘর। এখন অদিতি ছুলেই নাকি তাতায়ের সব দরকারি জিনিস হারিয়ে যায়। অদিতি ছেলের খাটে বসলো। কার মতো হতে চাস তুই? সবিতা পরোটা তরকারি দিয়ে গেছে, দ্রুত গিলছে তাতাই। গাল ভর্তি খাবার নিয়ে বলল, আমি আমার মতো হতে চাই মা। দুনিয়ায় এক পিসই তাতাই থাকবে। সে তো তুমি এখনই আছো। তুমি আজ আমার পিছনে পড়লে কেন বলো তো? তোমার আজ একটা নেমন্তন্ন আছে না? কথা ঘোরাস না তাতাই, জীবনের সব পরীক্ষায় স্টেজে বাজিমাত হয় না। আজ রূপক কাকুর ম্যারেজ অ্যানিভার্সারি না? বাবা সেদিন বলছিল গার্ল আর 25 ইয়ার্স। ছেলের কায়দায় অন্যদিন হেসে ফেলতো অদিতি, আজ একটু রুক্ষই হয়ে গেল। অনেক দিন আমার হাতে কিন্তু মার খাসনি তাতাই। কোথায় টোটো করিস দিনরাত? কলেজ টলেজ যাস? তোমার খোঁচরকে পাঠিয়ে খবর নিয়ে নাও। চোখের ইশারায় দাদার খাটটা দেখালো তাতাই, হাসছে। বাবা কখন আসবে বলেছে? 6টা? এখন কিন্তু 6:45 বাজে। বাবা ঠিক 7:30 ঢুকবে। এখন থেকে সাজগোজে বসে না গেলে ম্যানেজ করতে পারবে না। তাতাই উঠে পড়ল, বেরোচ্ছে। অদিতিকে আমলই দিল না। ফ্ল্যাটের দরজা অবধি গিয়েও ফিরে এলো, দু হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তোমাদের ফ্লাওয়ার বুকে টুকে লাগবে না? টাকা দাও তো এনে দিতে পারি। থাক, যেখানে চড়তে যাচ্ছ দাও। তাতাই দাঁড়িয়েই আছে, গাল চুল করছে। তা এমনি কিছু দাও না, খুব বেশি নয়, গোটা 50। অদিতি কঠোর চোখে ছেলের দিকে তাকালো। পরশুই 50 টাকা নিয়েছিল তাতাই, আজ আবার চাইছে। কি করছে টাকা নিয়ে? শুধু সিগারেট তো এত টাকা লাগে না। মায়ের চোখ দেখে দু হাত তুলে দিয়েছে তাতাই। ওকে, লাগবে না। গুরুটা সোজা করে নাও, নইলে রূপক কাকুর বাড়িতে বাবার বদনাম হবে। তাতাই চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে বসেও তাতাইকে নিয়ে চিন্তা হচ্ছিল অদিতির। ছোট ছেলেটার বিপদের দিকে একটা স্বাভাবিক আকর্ষণ আছে। ক্লাস 4-এ পড়ার সময় সাঁতার শেখার জন্য খুব আবদার জুড়েছিল তাতাই। দুরন্ত ছেলেকে জলে ছাড়তে অদিতি রাজি হয়নি প্রথমে। বলেছিল তুমিও দাদার সঙ্গে ক্রিকেট প্র্যাকটিসে যাবে। সাঁতারই শিখবে সে,
কদিন মার কানের কাছে ঘ্যান ঘ্যান করার পরও ওইটুকু ছেলে একদিন একা একাই চলে গেছে লেকে। এমন শেয়ানা, বন্ধুকে দিয়ে খবরটা পাঠিয়েও দিয়েছে বাড়িতে। অদিতি হাঁচড় পাঁচড় করে ছুটে গিয়ে দেখে পাবলিক সুইমিং পুলে হাত পা ছুটছে তাতাই, জল খাচ্ছে মাঝে মাঝে। তবুও মাকে দেখে কি হাসি! হির হির করে বাড়ি নিয়ে এসে ছেলেকে খুব পিটিয়েছিল অদিতি। পরদিন ভর্তিও করে দিয়েছিল সাঁতার ক্লাবে। একবার তো এই বছরই 2 বছর আগে বন্ধুর দাদার মোটরসাইকেল চালাতে গিয়ে হাত পা ফালা ফালা করে এলো। আবার কোনো বিপজ্জনক খেলায় মেতে উঠেছে না তো তাতাই? বলে না, কিছুই বলে না। পাপাই তো বহুদিনই চুপচাপ, তাতাইও এড়িয়ে চলছে। আগে তাও ছেলেদের ইচ্ছে অনিচ্ছেগুলো বুঝতে পারত অদিতি। এখন ছেলেরা তার চেনা না অচেনা এই নিয়ে দ্বন্দ্ব চলে অনুক্ষণ। যদি কখনো মানুষ আবিষ্কার করতে থাকে তারই শরীরের অংশ একে একে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই বিচ্ছিন্ন অংশদের হাত পা মুখ গজাচ্ছে ধীরে ধীরে, আলাদাভাবে হেঁটে চলে বেড়াচ্ছে তারা, তখন যে ঠিক কি অনুভূতি হয়! অন্যমনস্ক মুখে সাজগোজ সারল অদিতি। খুব একটা প্রসাধন সে কোনোদিনই করে না। মুখে একটু হালকা ক্রিম কিংবা ফেস পাউডার, চোখে সামান্য কাজল, ছোট টিপ, আলতো লিপস্টিক, কিছু ছোটখাটো গয়না, এইটুকুই। তার চেহারাটা আগে বেশ ছিপছিপে ছিল, ইদানিং মেদ জমছে শরীরে। অপারেশনের পর থেকে শরীরটা যেন একটু ভারী হয়ে গেল। তবে তার মুখ থেকে যৌবনের কমনীয়তা পুরোপুরি মুছে যায়নি। এক ঢাল কালো চুলে, ফর্সা ভরাট মুখে অদিতি এখনো দীপ্তময়ী। সুপ্রতিমের বন্ধু মহলে অদিতির রূপের খ্যাতিটা ভাটা পড়েনি এখনো। সুপ্রতিম এলো ঠিক 7:30, যেন তাতায়ের কথা শুনেই এসেই হাঁক ডাক শুরু করে দিল, যেমনটি এই ধরনের পার্টিতে যাওয়ার আগে সে করে থাকে। এ কি, আমার জন্য ক্রিম কলারের পাঞ্জাবিটা বার করেছো কেন? এটা নয়, তসরের সেটটা দাও। দেখি দেখি, তোমার মুখটা দেখি। টিপটা একটু বড় পড়তে পারতে। আমার ইলেকট্রিক রেজারের সেটটা পাপায়ের ঘরে আছে বোধহয়, নিয়ে এসো। ওফ, তোমার কোনো সেন্স নেই। এই পাঞ্জাবির সঙ্গে আমি এই জ্যাকেটটা পরবো? আর একটু লিপস্টিক লাগিয়ে নাও, মুখটা ম্যারম্যার করছে। কেমন হয়েছে বুকেটা বললে না তো? নিউ মার্কেট থেকে করিয়ে আনলাম, 230। সালা আমাকে 300 বলছিল। বেরোনোর সময়ও মনটা খুঁতখুত করছিল অদিতির। সবিতা রান্না করে চলে গেছে, পাপাই ফেরেনি। মিনিট 5-10 আরো দেখে গেলে হতো, কিন্তু সুপ্রতিম যা তাড়া লাগাচ্ছে। কোথাও যাওয়ার থাকলে সুপ্রতিম কখনোই সময় বাড়ি ফেরে না, কিন্তু একবার বাড়ি এলে 1 মিনিটও তর্স হয় না তার। অগত্যা পাশের ফ্ল্যাটে চাবি রেখে বেরিয়ে পড়তে হলো অদিতিকে। রূপকদের বাড়িটা বেশ দূর, বেহালা চৌরাস্তা পেরিয়ে। ট্যাক্সিতে প্রায় মিনিট 20 লাগে। রাস্তাতে ট্রাফিক জ্যামও থাকে, আরো একটু বেশি সময়ও লাগতে পারে। রাত্রি গাঢ় হচ্ছে, কাল থেকে ঠান্ডাও পড়েছে বেশ, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে একটা। মাঘ অঘ্রাণে এই হাল, শীত বোধহয় এবার জাঁকিয়ে আসবে। ট্যাক্সির একটা কাঁচ খানিকটা উঠিয়ে দিল অদিতি, গলায় আলতো আঁচল জড়ালো। সুপ্রতিম সিটে হেলান দিয়ে বসেছে, গানের কলি ভাজছে গুনগুন। অদিতি বলল, কায়দা করে জ্যাকেটটা না পরে গরম কিছু একটা পরতে পারতে। ছাড়ো তো, এই কি আবার ঠান্ডা নাকি? ঠান্ডা ছিল গুয়াহাটিতে, ফেরার সময় তো গরম হয়েই ফিরবো। অদিতি মুখ ঘুরিয়ে নিল। তাতাইটা একটা পাতলা টি শার্ট পরে গেরিয়ে গেল, ঠান্ডা না লাগে।
বাচ্চা বেলায় খুব সর্দির ধাত ছিল তাতায়ের, গোটা শীতটা ভুগত। সাঁতার কেটে কমেছিল অনেকটা। মাধ্যমিকের পর থেকে আর সাঁতারে যাচ্ছে না তাতাই। ভোগান্তিও শুরু হয়ে গেছে। সিগারেটটা কটা করে খায় কে জানে। আনমনে অদিতি বলল, কোনোদিন তো সংসারের দিকে দেখলে না, ছোট ছেলেটার দিকে নজর দিয়েছ? কেন, তার আবার কি হলো? হবে আবার কি, বড্ড ডোন্ট কেয়ার ভাব এসে গেছে। এই বয়সে ওরকমই হয়, জোশ, নতুন পাকনা গজাচ্ছে। অদিতি একটু ভাবল, ছেলেদের নিয়ে সুপ্রতিমের সঙ্গে সে সচরাচর আলোচনা করে না, এটা তার নিজস্ব এলাকা। তবুও আজ চুপ থাকতে পারল না। আমার তাতায়ের সঙ্গী সাথীদের একটুও পছন্দ নয়। ওর তো চিরকালই সব রকম বন্ধু আছে, ভালো খারাপ। দু চারটে খারাপ বন্ধু থাকা ভালো, তাতে ছেলে বিগ্রহে কম। দেখো না, বড় রোগ আটকাতে শরীরে ছোটখাটো জাম ঢোকাতে হয়, নইলে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। সুপ্রতিম বিজ্ঞের মতো মাথা ধোলাচ্ছে। দুলকি চালে বলল, আমার সব বন্ধুরাই কি ধোয়া তুলসী পাতা ছিল নাকি? সতীশ বলে আমার একটা হেভি ইন্টিমেট বন্ধু ছিল, সে পরে গ্যাংরেপের কেসে আসামি হয়ে যায়। ওরকম বন্ধু ছিল বলে আমি কি বকে গেছি? তা নয়, তবু অত পুতু পুতু করো না তো। সবার সঙ্গে না মিশলে ভালো খারাপ চিনবে কি করে? তাছাড়া সকলেরই কিছু না কিছু সদ্গুণ থাকে। সতীশ কি সুন্দর কথা বলতে পারত, কাউকে কিছু বোঝাতে হলে 2 মিনিটে কনভিন্স করে ফেলতো। আমি তো ওর কাছে কথা বলার টেকনিক শিখেছি। মোদ্দা কথা হলো, যে যার কাছ থেকে যা নেয়। অদিতি অল্প বিমর্ষ হয়ে গেল। সুপ্রতিমের সঙ্গে পাপাই তাতাইকে নিয়ে যদি কখনো আলোচনা করতে যায়ও, সঙ্গে সঙ্গে যেন বিরোধী পক্ষ হয়ে যায় সুপ্রতিম। গোমরা মুখে অদিতি বলল, আমি তো বলিনি ওর সঙ্গী সাথী বদ, বলছি ওদের আমার পছন্দ হয় না। কেমন যেন আপস্টার্ট, মধ্যবিত্ত ঘরের ছেলে বলে মনেই হয় না। কেমন বেনিয়া বেনিয়া ভাব। গাড়ি রয়েছে, মোটর সাইকেল রয়েছে, দামি দামি জামা কাপড় পরে। তাহলে তো ভালো খবর, ছেলে বেশ তালে বড় হয়েছে, ওস্তাদ ওস্তাদ বন্ধু জোগাড় করছে। তালে বড়ই বটে, কি খরচের হাত হয়েছে জানো? পরশু 50 টাকা নিল, আজ আবার টাকা চাইছে। তাই? সিগারেটের শেষ টান দিয়ে জানলার বাইরে ছুড়ল সুপ্রতিম। মুখে হাসিটি ধরে আছে। কাল তো ছোকরা আমার কাছ থেকে 100 টাকা নিল। তুমি তো আমাকে বলনি। বলার কি আছে, চাইলো। অদিতির মুখ দেখে হুবহু তাতায়ের মতো হাত তুলেছে সুপ্রতিম। ঠিক আছে, আর দেব না। অদিতি ঘুম হয়ে গেল। ছেলেদের এই আলগা আদর দেখানোর স্বভাবটা আগা গোড়াই আছে সুপ্রতিমে। 2 ভাই এক খাটে শোবে না, শুলেই মারামারি। 2 ছেলের জন্য আলাদা আলাদা খাট এসে গেল। তাতাই দাদার পুরনো জামা প্যান্ট পরবে না, পুরনো বই ছোবে না, অতএব সেগুলো ফেলে দাও। একই জিনিস ডবল ডবল কিনে আনো। টেবিল, চেয়ার, আলমারি, বুকশেলফ, দাদার যা আছে ভাইয়েরও অবিকল তাই চায়। একবার অদিতি পাপায়ের জন্য একটা বড় ওয়াটার বটল এনেছিল, তাতায়ের জন্য একটু ছোট। সারা দিন পা ছড়িয়ে বসে কেঁদেছিল তাতাই। অদিতি বলেছিল, যত খুশি কাঁদ, ওই ওয়াটার বটলই ব্যবহার করতে হবে তোকে। সুপ্রতিম 2 দিনের মধ্যে পাপায়ের মতো একটা জলের বোতল এনে দিল তাতাইকে। পাপাই অবশ্য মুখে তেমন আবদেরে ছিল না কোনোদিনই, তবু তাকেও কম দিয়েছে সুপ্রতিম। পুজোর বাজারে বেরিয়ে সব থেকে দামি পোশাকটির দিকে জুলজুল তাকিয়ে থাকতো পাপাই।
নামিয়ে হাত বোলাতো, সরাসরি চাইতো না। সুপ্রতিম কিন্তু চেনে ফেলেছে সঙ্গে সঙ্গে। 500-700 টাকা কুচ পরোয়া নেই। অত দামি জিনিস কিনে দিতে গা কিসকিস করতো অদিতি। মনে হতো দুদিন বাদেই তো ছোট হয়ে যাবে, এ তো অপচয়। সুপ্রতিম নিরুত্তাপ। ফর হুম am I earning, ম্যাডাম? ছেলেদের ভালোভাবে মানুষ করার জন্যই তো নাকি? ট্যাক্সি অনেকটা পথ চলে গেছে। নিউ আলিপুর পেরিয়ে তারাতলার মোড় ঘুরল। রাস্তাঘাটে পথচারী কমে এসেছে, হয়তো চকিত ঠান্ডাটার জন্যে। গাড়ি ঘোড়ার ভিড় আছে, তবে তাও যেন আজ তেমন বেশি নয়। সুপ্রতিম কাঁদছিল অদিতির। কেন এরকম মুড অফ করছো? একটা আনন্দের পরিবেশে যাচ্ছি। আরে বাবা, তুমি হলে আমার সংসারের স্টিয়ারিং। সবাই আমরা তোমার কন্ট্রোলে থাকি। তোমার যা পছন্দ হবে না স্ট্রেট কাট বলে দাও। দেখো তোমার কথা কেউ শোনে কিনা। অদিতি কিছু বলল না, বড় করে নিঃশ্বাস নিল একটা। বাতাসটা অনেকক্ষণ জমি রাখলো বুকে, ছাড়ল। হাসি ফোটানোর চেষ্টা করলো মুখে, ফুটল কি? রূপকদের বাড়িটা দোতলা, নতুন, খুব বড় না, ছোটই, কিন্তু একদম রাস্তার ওপরই। রূপক দোতলায় ছিল। সুপ্রতিমদের ট্যাক্সির আওয়াজ পেয়ে তরতরি নেমে এসেছে নিচে। কিরে, তোরা এত দেরি করলি? আর বলিস না। সুপ্রতিম ট্যারচা চোখে বেমালুম দেখিয়ে দিল অদিতিকে। পালিশ চুলকামে এত টাইম লাগলো? এই শাড়ি চলবে না, ওই শাড়ি চলবে না। অদিতি কটমট করে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই সুপ্রতিম রূপকের হাতে ধরে ঝাঁকাচ্ছে। মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে। সালা, একসঙ্গে 25টা বছর পার করে দিলি মাইরি। অদিতির বাড়ি দেওয়া ফুলের তোড়া হাত ঝুলিয়ে নিল রূপক, গর্বিত মুখে বলল, অফকোর্স, আশা করছি আরো 25 বছর কাটাতে পারবো। দ্যাটস দি স্পিরিট। বন্ধুর কাঁধে জোর চাপড় মারল সুপ্রতিম। মালটাল কি আছে রে? যা চাস, হুইস্কি, রাম, জিন, ভডকা, ব্র্যান্ডি, শ্যাম্পেনও একটা ছিল, ফ্রেঞ্চ। তোরা দেরি করলি, শেষ হয়ে গেল। কুছ পরোয়া নেই কে কে এসছে। সবাই। সোমেন, তথাগত, অনিরুদ্ধ, শুধু দীপকটা আসতে পারলো না। ওর এমন একটা বিশ্রী ফ্যাচাইন চলছে। রূপক অদিতির দিকে ঘুরল। এই, তুমি ভিতরে যাও না, সীমারা সবাই তোমার জন্য ওয়েট করছে। পার্টি বহুক্ষণ শুরু হয়েছে। বিয়ের রজত জয়ন্তী বলে কথা, উৎসবটা বেশ ঘটা করেই করছে রূপক। বন্ধু বান্ধব ছাড়া রূপকের আত্মীয় স্বজনও রয়েছে কিছু, শালা শালি, ভাই ভাইয়ের বউ, বোন, ভগ্নিপতি। দোতলার ছোট হলঘর ফুল আর রাংতায় মোড়া। ঘরে হালকা সবজেটে আলো। দুটো পেল্লাই অ্যাম্প্লিফায়ারে দুটো লয়ে ইংরেজি বাজনা বাজছে। হলঘরের একদিকে কাঁচ ঘেরা ব্যালকনি, আজকের পানশালা। রূপকের দুই মেয়েও দৌড়ে দৌড়ে পানীয় গ্লাস ধরিয়ে দিচ্ছে অভ্যাগতদের। পান চলছে, নাচ চলছে তালে বেতালে। শাড়ি, সালোয়ার, জিন্স, ধুতি, কুর্তা পাজামা, সবাই আজ নাচ পোশাক। অদিতি হলঘরে বসছিল সুপ্রতিমের বন্ধুর বউদের সঙ্গে। কস্তুরী, সুদীপা, গোপা, প্রণতি। সীমা ভারী শরীর নিয়ে প্রজাপতির মতো উড়ে আসছে মাঝে মাঝে, আবার উধাও হয়ে যাচ্ছে অন্য নিমন্ত্রিতদের ভিড়ে। সে আজ সেজেছেও খুব। দারুণ জমকালো সাদা বেনারসি, মাথায় ফুলের মালা, গা ভর্তি গয়না। তবু যেন সীমার চোখে কিসের যেন একটা ক্লান্তি দেখতে পাচ্ছিল অদিতি। আজকে ধকলের ক্লান্তি না বয়সের? এসব পার্টিতে কারো কোনো পৃথক কথা থাকে না, এক ধরনের কথায় গোল হয়ে ঘুরতে থাকে। তার থেকেই ফুলকি ছিটে হঠাৎ হঠাৎ হাসির ফোয়ারা ওঠে।
সোমেনের বউ কস্তুরী আর তথাগতর বউ সুদীপা দুজনেই ভালো চাকরি করে। এসব আসরে চাকুরে বউদের কথা একটু বেশি মনোযোগ দিয়ে শোনে অন্য বউরা। প্রায় একই কথা বলে তারাও, সেই শাড়ি, গয়না, সিনেমা, পরচর্চা, সেই স্বামী, ছেলে, মেয়ে, সংসার, কাজের লোক, শাশুড়ি, যা। তবুও শোনে। প্রায় সকলেরই হাতে গ্লাস ঘোরে, সাধ্যমতো নাচেও কেউ কেউ, রেওয়াজ। অদিতিও ওই সবই করছিল, শুধু পানটাই খুব স্তিমিত তার। কোনো ছুতমার্গের জন্যে নয়, অ্যালকোহল পেটে গেলেই মাথা ধরা আর অম্বলের রোগটা তার চাগিয়ে ওঠে। এই ধরনের জমায়েত মন্দ লাগে না তার, কিন্তু কিছুতেই যেমন উচ্ছল হতে পারে না। সোনা দেখাতেই তার সুখ বেশি, ডুবে যাওয়াতে নয়। স্বভাব। সুপ্রতিম কিন্তু পার্টিতে এলেই টকবগে ঘোড়া, এক দমে গ্লাস নিঃশেষ করে দেরিতে আসা পুষিয়ে নেয়। 3-4 পেগ গিলেই সে প্রস্ফুটিত হতে শুরু করে, উচ্চস্বরে বকে, প্রবল বিক্রমে হাত পা ছুড়ে নাচে, অট্টহাসিতে ফেটে পড়ে অকারণে। কোনো কোনো দিন গানও শুরু করে। তার কণ্ঠটি যেমন বিশুদ্ধ বেসুরা, গানের কলিও তেমনি ভুলভাল। পার্টিতে এই সবই গা শোয়া অনেকে। সুপ্রতিমকে তাতিয়ে মজা লোটে লোকে। অদিতি আজ অতদূর গড়াতে দিল না। ঠেলে ঠুলে 11টার আগেই তুলে ফেলল সুপ্রতিমকে। ট্যাক্সি পাওয়া যাবে না এই অজুহাতে। ফিরছে অদিতিরা। সুপ্রতিম সিটে মাথা দিয়ে গড়িয়ে পড়েছে। হঠাৎই বলল, আজ পার্টিটা তেমন জমলো না। কেন? বেশ তো শুরু করেছিলে। জন, জনি, জনার্দম, রামপাম পাম পাম পাম, ড্রিঙ্ক করলি ওরকম হয়ে যাও কেন? তুমি তো জানোই সুপ্রতিম মজুমদারকে মদ কখনো মাতাল করতে পারে না। ওটা তো একটু ধুমকির ভান, একটু রিলিজ করা। বন্ধু বান্ধবদের পার্টিতেও যদি নিজেকে খুলতে না পারি, কোথায় খুলবো বলো তো? বয়স হচ্ছে, এটা তো খেয়াল রাখবে। বয়স বয়স তো একটা মেন্টাল ফিক্সেশন। বয়স টয়স বলে কিচ্ছু নেই। চঞ্চল বাতাস উঠেছে একটা। অদিতির কাজটা এবার সুপ্রতিমই তুলে দিল। 3-4টে কাঠি নষ্ট করে সিগারেট ধরালো একটা। গম্ভীর মুখে বলল, বয়স যদি ফ্যাক্টর হবে, তবে দীপকের ইনসিডেন্ট হয়। At this age, they are running for separation. শর্মিলা নাকি একটা 30 বছরের ছেলের প্রেমে পড়েছে। আমি তো উল্টো কথা শুনলাম, দীপক দাই নাকি একটা বুড়ির সঙ্গে লটঘট চালাচ্ছে। সুপ্রতিম একটু চুপ করে গেল, তারপর হা হা করে হেসে উঠল। হতেও পারে। Let them go to hell. Come to the point. আমরাও কিন্তু 25-এর দিকে এগোচ্ছি, মনে আছে? 25 নয় স্যার, সামনের জুলাইতে 24 হবে। কথা কেটো না। এই জুলাই না সই সামনের জুলাই তো হবেই। তুড়ি মেরে হাই তাড়ালো সুপ্রতিম। রূপক কি করেছে, আমি এর থেকে অনেক গর্জিয়াস ফাংশন করব। মালা বদল টদল তো হবেই। ভাবছি একটা নহবত খানা বসিয়ে দেব। সকাল থেকে পো পো সানাই বাজবে। ছি, তোমার কি লজ্জা শরম নেই? অত বড় বড় ছেলে। আরে ওরাই তো হোস্ট হবে, প্রধান নিমন্ত্রণকর্তা। বাপের বিয়ে কাকে বলে দেখুক ছেলেরা। নিজের বিয়েটা আমার কন্ট্রোলে ছিল না, এই সেরিমনিটা পুরো আমার গ্রিপে থাকবে। সব ব্যাপার নিয়ে ফাজলামি করাটা তোমার আর গেল না। ফাজলামি নয়, আমি সিরিয়াস। সুপ্রতিম আচমকা ঘুরে বসলো, চোখ ছোট করে দেখছে অদিতিকে। ঘাড় নেড়ে বলল, এই যে 25 বছর আমরা একসঙ্গে কাটিয়ে দিলাম, এটা কি কম কথা? বিয়ে চাইলে অনেকবার হতে পারে,
কিন্তু বিয়ের 25 বছর জীবনের একটা মাইলস্টোন। এই 25 বছরে কনজুগাল লাইফে কি কি অ্যাচিভ করেছি তার একটা ডেমনস্ট্রেশন করব না? অদিতি আর হাসল না। অ্যাচিভ শব্দটা হঠাৎই ঘন্টা ধ্বনির মতো বেজে উঠেছে বুকে। এই 25 বছরে অদিতি কি অর্জন করেছে? স্বামী, পুত্র, সংসার, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, নাকি একটু একটু করে একা হয়ে যাওয়া, এক ভাঙা ভাঙা নিঃসঙ্গতা? অলোকেশ বাস থেকে পিছলে পড়ে পা ভেঙেছে, প্লাস্টার করে শুয়ে আছে বিছানায়। ভাইজির ফোন পেয়ে দুপুরবেলা আমহার স্ট্রিটের বাড়িতে গেল অদিতি দাদাকে দেখতে। বাপের বাড়িতে অদিতির আজকাল আর তেমন আশা হয় না। মা যতদিন ছিলেন এ বাড়ির সঙ্গে গ্রন্থিটা অনেক মোটা ছিল, রোজ না হলেও সপ্তাহে এক আধবার তো আসতই। 4 বছর আগে মা মারা গেলেন। তারপর থেকে গ্রন্থি ক্রমশ কৃশ থেকে কৃশতর। বিজয়া, ভাইফোঁটা, ছোটখাটো পারিবারিক অনুষ্ঠান, এরাই এখন সম্পর্কের সুতো। দাদা বৌদিও সেভাবে আসা যাওয়া করে কই। একমাত্র দাদার মেয়েটাই যা যোগসূত্র। তুলতুলি যাদবপুরে এমএ পড়ছে, এখনো সে মাঝে মাঝে চলে আসে পিসির কাছে। অদিতি একটা মোড়া টেনে দাদার সামনে বসল। কি রে, পড়লি কি করে? অলোকেশ মনমরা হয়ে শুয়েছিল। বোনকে দেখে মুখটা উজ্জ্বল হয়েছে, বলল, আর বলিস না, ভাবলাম লাফ দিয়ে পাদানিটা পেয়ে যাব, পাটা কিছুতেই উঠল না। হাত দিয়ে দাদার ডান হাঁটুর প্লাস্টারটা নিরীক্ষণ করলো অদিতি। একদম ভেঙেই গেছে না মচকেছে? না, ডিসলোকেশন, সেট হয়ে যাবে, শুধু 1.5 মাস শুয়ে থাকতে হবে, এই যা। তোর ডান হাঁটুটাও কমজোরি হয়ে গেল রে দাদা। বাপায়ের কথাটা তোর মনে আছে? নেই আবার? পিনকাদা ন্যাড়াদার কাঁধে ভর দিয়ে কোকাতে কোকাতে মাঠ থেকে ফিরলি তুই, ফিরেই কান্না। এই সিজনটা আর আমার খেলা হবে না। সারা রাত মা জেগে রইল, চুন হলুদ বাটা গরম করে লাগাচ্ছে বারবার। বাবা গজগজ করছে, কেন এই খেলতে যাওয়া, কেন এই খেলতে যাওয়া। হ্যাঁ, আমি যখন হাসপাতাল থেকে প্লাস্টার করে ফিরলাম, তুই তো দরজায় দাঁড়িয়ে খুব হাততালি দিয়েছিলি। খোড়া ল্যাং ল্যাং ল্যাং, কার বাড়িতে হাড়ি খেয়েছিস, কে ভেঙেছে ঠ্যাং। অলোকেশের কথার ভঙ্গিতে ঘর শুদ্ধ লোক হাসছে। অদিতির বৌদি, ভাইপো, ভাইজি সবাই। অদিতিও হাসছিল। তবুও মনের মধ্যে কোথায় যেন এক চাপা বিষণ্ণতাও উঁকিঝুঁকি মারছিল মাঝে মাঝে। এই বাড়িতে এলেই ইদানিং এমনটা হয়। প্রাচীন বাড়িটার এখন আর কোনো ছিঁড়ি ছাদ নেই। মোটা মোটা দেয়াল, স্যাঁতস্যাঁতে, নোনা ধরা। তবুও যেন এই অনুজ্জ্বল বাড়িটাতে পা রাখলেই বহুকাল আগে হারিয়ে যাওয়া কৈশোর কোমর জড়িয়ে ধরে আজকাল। অদিতির আঁচল ধরে টানতে থাকে, সামান্যতম অছিলায়, কারণে অকারণে। কেন এমন হয়? বয়স? মায়ের না থাকা? নাকি অদিতি বিয়ের পর থেকে আষ্টে পৃষ্ঠে সংসারে জড়িয়ে গিয়েছিল বলে পিছন ফিরে তাকানো হয়নি বহুকাল? অথবা দাদার সঙ্গে সম্পর্কটা চির খেয়ে যাওয়া? বড় তুচ্ছ কারণে দাদার সঙ্গে সম্পর্কটা ঢিলে হয়ে গেল অদিতির। মা মারা যাওয়ার পর অদিতিকে দিয়ে গোটা কত কাগজ সই করিয়ে নিয়েছিল দাদা। কোন কাগজ, কিসের কাগজ অদিতি পড়েই দেখেনি। দাদা বলল সই করতে, এই না যথেষ্ট? পরে জানলো দাদার না দাবিপত্রে সই করিয়ে নিয়ে গেছে। অদিতি নাকি স্বেচ্ছায় আমহা স্ট্রিটের বাড়ির অধিকার ছেড়ে দিয়েছে দাদাকে। শুনে সুপ্রতিমের কি বকুনি। তুমি বাড়ির ভাগ নাও না নাও, তোমাকে একবার অফার করবে না দাদা?
নিদেন পক্ষে কোন কাগজে সই করাচ্ছে সেটাও বোনকে বলে দেবে না? তোমারও বলিহারি, লেখাপড়া শিখেছ, দুমদাম না দেখে সই মেরে দিলে। অদিতির মনেও খোঁচা মেরেছিল কথাটা। দাদা সরকারি অফিসের সামান্য চাকুরে, লোয়ার ডিভিশন ক্লার্ক হয়ে ঢুকেছিল, এখন বড়বাবু। অদিতির মতো তেমন সচ্ছল অবস্থা তার নয়। ছেলে এখনো চাকরি হয়নি, মেয়ের বিয়ে দিতে হবে, এমন দাদার কাছ থেকে কি বাড়ির ভাগ চাইতো অদিতি? কখনোই নয়। কিন্তু এমন চুপি চুপি সই করিয়ে নিয়ে গেল কেন? পরে আর একটা কাগজ সই করাতে এলো দাদা, মার ফিক্সড ডিপোজিট সংক্রান্ত। অদিতি সেদিন ছেড়ে কথা বলেনি, সোজা বলে দিল, আমাকে কি এটাও ছেড়ে দিতে হবে? ক্ষণকালের জন্য দাদা বিমূঢ়, আমতা আমতা করে বলল, সামান্য তো কটা টাকা, মাত্র 10,000। তুই এর ভাগ নিবি কুকু? তেতো মুখে অদিতি বলেছিল, 10,000 টাকাটা কোনো কথা নয় রে দাদা। আমি যদি বোন না হয়ে তোর ভাই হতাম, তাহলে কি তুই এভাবে আমাকে কিছু না জানিয়ে ঝপঝপ করে সব কাগজে সই করিয়ে নিতে পারতিস? দাদার মুখ ফ্যাকাশে। অত কথার কি আছে, এ টাকার ভাগ আমি তোকে দিয়ে যাব। বৌদি তখন দাদার পাশেই বসে। ফস করে বৌদি বলে উঠল, তুমি সম্পত্তির ভাগ চাও, সেটা আগে বলে দিতেই পারতে। আমাদের ধারণা ছিল তোমার এত আছে, তুমি হয়তো নেবে না। অদিতি সেদিন কিছুতেই দাদা বৌদিকে বোঝাতে পারেনি ভাগ নেওয়াটা বড় কথা নয়, অদিতির যে একটা অধিকার আছে সেটা অবজ্ঞা করাটা অন্যায়, বোনকে অসম্মান করা। টাকাটাও অদিতি নেয়নি, কিন্তু ওই কথাটুকুই মনে লেগে গেল দাদা বৌদির। মার বাৎসরিকের আগে পর্যন্ত অদিতির বাড়ির ছায়া মারল না। কালে কালে ক্ষোভ থিতি এলো, তবে সম্পর্ক আর নিখুঁতভাবে জোড়া লাগলো না। কোথায় যেন সরু ফাঁক রয়েই গেল একটা। মা বাবা না থাকলে কি ভাই বোনের সম্পর্কে অদৃশ্য ঘুইন পোকারা এসে বাসা বাঁধে? ছোটবেলার সমস্ত টান, ভালোবাসা, খুনসুটি, মন কেমন করাগুলো নিরর্থক হয়ে যায়, নাকি কিছু থেকেই যায় ছেঁড়া ছেঁড়া স্মৃতি হয়ে, যেমনটি আজ বলছে দাদা। 53 বছরের দাদা আর 45 বছরের বোন শৈশব সেচে মণিমুক্ত কুড়োচ্ছে। চা মিষ্টি হাতে দাঁড়িয়ে আছে বৌদি। তুলতুলি রুন্টু টিপ্পনি কাটছে বাবা পিসিকে নিয়ে। এক অসহ্য সুখের পারিবারিক দৃশ্য। এর মধ্যেও কাঁটা থাকে। শীত শহরের দখল নিয়ে নিয়েছে। শেষ দুপুরে ঠান্ডা বেশ কড়া। আমহার স্ট্রিটের এই বাড়িটা পিছনের প্লটের বাড়ি, প্রায় বদ্ধ, আলো বাতাসহীন। দেয়াল থেকেও যেন হিমকণা বিচ্ছুরিত হয় এখানে। অদিতি শালটা ভালো করে জড়িয়ে নিল, হুস হুস চুমুক দিচ্ছে চায়ে। বৌদিকে বলল, তুলতুলির আর কোনো সম্বন্ধ এলো? এসেছিল, ছেলে ইন্স্যুরেন্সে চাকরি করে, জুনিয়র অফিসার। তোমার ভাইজির পছন্দ হলো না। কেন, দেখতে ভালো নয় বুঝি? জানি না বাপু, তোমার ভাইজিকে জিজ্ঞাসা করো। মেয়ে মানুষের অত না কুচু হলে চলে? সে ভীষণ বেটে গো পিসি। তুলতুলি মুখ বেঁকালো। গায়ের রংটাও জানা, পিচ রাস্তা। তুমি এমন কি অপসরী? শিবানীও ঝেঁজে উঠেছে। সম্বন্ধটা অনেক দূর এগিয়েছিল গো, তোমার ভাইজিকে ওদের খুব পছন্দ হয়েছিল। তুলতুলি হাউমাউ করে উঠল। হলেই হলো, আমার কোনো মতামত নেই। আমি তো বলেই দিয়েছি আমার জন্য ছেলে দেখতে হবে না, আগে একটা চাকরি বাকরি পাই, তারপর দেখা যাবে। আসল কথা কি বলতো, বাবা মার পছন্দে মন উঠবে না, নিজে পছন্দ করে বিয়ে করবে।
সেটাই তো ভালো, তোমাদের পরে বুঝতে পারবে না। অদিতি হেসে ভুরু নাচালো। তুলতুলিকে বলল, হ্যাঁ রে, ঠিক করা আছে নাকি? রন্টু অনেকক্ষণ চুপচাপ শুনছিল, এবার আর ফুট না কেটে পারল না, বলল, ওদের যাদবপুর তো বৃন্দাবন, না ঠিক টাকাটাই আশ্চর্য। বৃন্দাবন না নবদ্বীপ রে? তাতাই তো বলে ওখানে নাকি চোখে চোখ মিললেই কোনটি বদল হয়ে যায়। সত্যি বলেছে এ কথা? তুলতুলি গোলগাল মিষ্টি মিষ্টি মুখে রাগের ছল। আমি যাই, নেক্সট দিন গিয়ে ওর কান মুলে দেব। অলোকেশও মিটিমিটি হাসছে। এই ধরনের আলোচনাতে একটু অস্বস্তিও বোধ করছে যেন। পা সামলে বিছানায় উঠে বসলো। এই খুকু, পাপাইয়ের পার্ট 2 প্রিপারেশন কেমন চলছে রে? বলছে তো হচ্ছে মোটামুটি। তুলতুলি বলল, পাপাইয়ের ওই রকমই কথা, রেজাল্ট বেরোলো, দেখা যাবে ফাটিয়ে দিয়েছে। বিএসসি পাস করে কি করবে, কিছু ঠিক করেছে? এমএসসি পড়বে, রিসার্চ জয়েন করবে। ওর তো লেখাপড়ার লাইনেই ইন্টারেস্ট, মনে হয় প্রফেসরের দিকেই যাবে। ওকে সিভিল সার্ভিসে বসা না। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কোনো আইএস অফিসার তো নেই। ভাগ্নেকে দেখে আমরাও একটু বুক ফোলাই। অদিতির মনেও সেই রকমই একটা সূক্ষ্ম বাসনা ছিল। ছেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে, বিশাল কোয়ার্টার পাবে, অদিতি গিয়ে অবরে সবরে থেকে আসবে সেখানে, ছেলের জিপে চড়ে বেড়াবে এদিক সেদিক। দেখা যাক কি হয়। রন্টু বলল, পাপাইটা বড় লাজুক, ও কড়া অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবে না। এ ব্যাপারে তাতাই একদম ফিট। শিবানী হঠাৎ দীর্ঘশ্বাস ফেলল। তোমার কপালটা খুব ভালো, দুটো ছেলে, দুটোই রত্ন। রন্টুটার যে কি হবে। রন্টু পলকে গম্ভীর। তুলতুলি ধমকালো মাকে, আহ মা, থামো তো, আমি কি রোজগার করি না? অদিতি আর চোখে দাদাকে দেখছিল। পরিবেশটা কেমন কেটে কেটে যাচ্ছে। এককালে পাউরুটির আলুর দম খেয়ে ফুটবল মাঠে খেপ খেলে বেড়ানো হাট্টা কাট্টা দাদা এখন কেমন বসে আছে জবুথবু, নিষ্পলক, আনমনা। কপালে বুঝি ভাঁজও এসে গেছে এলোমেলো, হয়তো রন্টুর ভাবনাতেই। খুব আশা ছিল অদিতির, দাদা হয়তো রন্টুর চাকরির জন্য বলবে সুপ্রতিমকে। বিকম করে 4 বছর বসে আছে রন্টু। ঠিক বসে নেই, প্রচুর টিউশনই করে, নিচু ক্লাসের। একটা ছোটখাটো কম্পিউটার কোর্সও করেছিল। রেজাল্ট খুব ভালো হয়নি, তবে দাদা একবার মুখ ফুটিয়ে সুপ্রতিমকে বললে একটা হিললে হয়তো হয়ে যেত। প্রায় সেলসের লাইনে নতুন নতুন ছেলে নেয় সুপ্রতিমরা। চারদিকে নিজেরও বহু জানাশোনা সুপ্রতিমের। এজেন্ট, ডিস্ট্রিবিউটর, এই পার্টি ওই পার্টি। সুপ্রতিম তেমন গড়িমসি করলে অদ্বিতীয় চাপ দিতে পারত তখন। দাদা বলে না, বলবেও না। বোনের ওপর অভিমান, না বোনের কাছে তার ছোট করে দেখতে চায় না নিজেকে, নাকি আশা করে অদিতি সুপ্রতিমই যেচে। রন্টুটাও পিসির বাড়ি যাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। হীনমন্যতা? এই কথা সে কথার পর উঠল অদিতি। বেরোনোর আগে জোর জোর নিঃশ্বাস টানল কয়েকবার। কেমন একটা ভ্যাপসাটে গন্ধ, কোনো মতেই সুঘ্রাণ বলা যায় না, তবুও শুকলো প্রাণ ভরে। কি যেন মিশে আছে বাতাসটায়। হলুদ শৈশব, গোলাপি কৈশোর, নীলচে যৌবন, কি যেন একটা। অধিকার চলে যাওয়ার পর থেকে কি গন্ধটা বেশি করে নাকে এসে লাগে অদিতির?
রাস্তায় নেমে অদিতি বাসে উঠল না। শেষ বিকেলে শীত মাখানো নরম রোদ্দুর মাখিয়ে হেঁটে এলো শিয়ালদায় ট্রেনে ফিরবে। স্টেশনে ঢোকার আগে বাড়ির জন্য কিছু ফল কিনলো অদিতি। সুপ্রতিমের জন্য আঙুর, পাপায়ের জন্য কমলা লেবু, তাতায়ের জন্য নাশপাতি। অফিস ফেরত যাত্রীদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যখন ঢাকুরিয়া স্টেশনে নামলো তখন অন্ধকার গা বিছিয়ে দিয়েছে চতুর্দিকে। বাড়ি ফিরেই অদিতি চমকে গেল। আবার হেমেন মামা এসেছে। সোফায় বসে দিব্যি গল্প করছে পাপায়ের সঙ্গে। পরনে সেই একই পোশাক, শুধু সুতির চাদর পাল্টে সাদা এক শাল এসেছে গায়ে। অদিতি কথা বলার আগেই হেমেন গৃহকর্তার ভঙ্গিতে দুহাত ছড়িয়ে দিয়েছে দুদিকে। সুস্বাগতম। দুপুর থেকে চোরা বিষাদের বুদবুদ নিমেষে উধাও। অকৃত্রিম খুশিতে হাসল অদিতি। আপনি কতক্ষণ? ঘড়ির হিসেবে বলবো না সময়ের হিসেবে? সেটা কি রকম? খুবই সরল। ঘড়ি ধরে বললে আমি ঠিক 50 মিনিট হলো এসেছি। সময়ের হিসেবে করলে এইমাত্র। তোমার ছেলের সঙ্গে গল্প করতে করতে কি করে যে সময়টা চলে গেল। অদিতি পাপায়ের দিকে তাকালো। কি রে, দাদুকে চাটা খাইয়েছিস? শুধু চা নয়, আরো অনেক কিছু খাইয়েছে। পেস্ট্রি, পটাটো চিপস। তোমার ছেলে আপ্যায়নে কোনো ত্রুটিই রাখে। সবিতা রান্না করতে এসে গেছে। ডাইনিং টেবিলের বড় কাচের পাত্রে ফলগুলো রেখে সোফায় বসলো অদিতি। ছেলেকে জিজ্ঞাসা করলো, কি রে, তাতাই ফেরেনি? না তো। তুমি এবার কথা বলো মা, আমি একটু সৌনকদের বাড়ি যেতে হবে। আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ। হেমেন হা হা করে উঠল। তোমার সঙ্গে আলোচনাটা তো শেষ হলো না। বিজ্ঞানের সঙ্গে সাহিত্যের কোথায় বিরোধ, সে ব্যাপারে একটা ফয়সলা হওয়া দরকার। হবে একদিন। আজ আসি। ঠিক আছে। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটিয়েই ঘরে ঢুকে গেল পাপাই। পুলোভার চড়িয়ে বেরিয়েও গেল মুহূর্তে। অদিতি দরজা বন্ধ করে এসে তরল অভিযোগের সুরে বলল, বলেছিলেন শিগগিরই আসবেন, একদিনে আপনার সময় হলো 1 মাস পর। আমি কি আর বসে আছি রে ভাই? বলতে বলতে পাশে পড়ে থাকা প্লাস্টিকের থলি থেকে একটা চটি মতন বই বার করে এগিয়ে দিলেন হেমেন। বললেন, আমার পত্রিকাটা দেখো, লেটেস্ট ইস্যু। এর পিছনে কতদিন যা খাটনি গেল। অদিতি ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল কাগজটাকে। 90-100 পাতার বই। কবিতা, গল্প, প্রবন্ধ সবই আছে। বেশ কয়েকজন কবির নাম তো রীতিমতো পরিচিত। ছাপা, কাগজ, বাধাই সবই ঝকঝকে, পরিপাটি। তুলোট কাগজের মলাট। মলাটে কোনো ছবি নেই, শুধু কাগজটার নাম পাতা জুড়ে ছড়িয়ে আছে ঢেউয়ের মতো। সম্পাদকের নামও গাঢ় নীল রঙে জলজল করছে, হেমেন্দ্র নারায়ণ মল্লিক। অদিতি জিজ্ঞাসা করল, আপনি কি এই কাগজটার কথাই বলছিলেন? কাগজ নয়, পত্রিকা বলো। হ্যাঁ হ্যাঁ, পত্রিকা। আপনি একাই পত্রিকাটা বার করছেন? জীবনেই দোকা পেলাম না, পত্রিকায় দোকা পাবো কোথা থেকে? তবে হ্যাঁ, আলিপুর দুয়ারে আমার 2 সহযোগী ছিল, 2 ছোকরা। আমারই ছাত্র। আগের দিন অত শত গা করেনি অদিতি। আজ একটু নড়ে চড়ে বসল। বলল, এ তো অনেক খরচের ব্যাপার হেমেন মামা, আপনি একা একা। আরে বাবা, রিটায়ারমেন্টের পর কিছু টাকা তো পেয়েছি। সে টাকা কি আমি যক্ষের মতো বসে বসে আগলাবো? পুরনো বন্ধু বান্ধব কিছু আছে, তারা কয়েকটা বিজ্ঞাপনের ব্যবস্থা করে দিল।
গভর্নমেন্টেরও বিজ্ঞাপনও আসতে শুরু করেছে। এবার রেজিস্ট্রেশন নাম্বারটা এসে গেলে কোনো প্রবলেম থাকবে না, বুঝেছো? ভালোই করেছেন। মানুষকে তো একটা কিছু নিয়ে থাকতে হবে। চা খাবেন আবার? বলো, ঠান্ডার দিনে চাটাই ভালো লাগে। তবে আলিপুর দুয়ারের তুলনায় এখানকার শীত কিছুই নয়। সে হচ্ছে বাঘ কাঁপানো ঠান্ডা। অদিতি চেঁচিয়ে চা করতে বলল সবিতাকে। হেমেন মামা আলিপুর দুয়ারের শীতের গল্প শোনাচ্ছে। কবে নাকি একটা বাঘ ডুয়ার্সের জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল, সোজা ঢুকে গিয়েছিল কার কাঠের বাড়িতে। বাড়িওয়ালার গা থেকে নাকি কম্বল খুলে নিয়েছিল বাঘটা। বলার ভঙ্গি এত সরস যে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছিল অদিতির। আগের দিন মানুষটা যেন সংকুচিত ছিল সামান্য, আজ কত স্বচ্ছন্দ, খোলামেলা। হেমেন মামা অনেক বদলে গেছে। অদিতিদের আমার স্ট্রিটের বাড়িতে যখন আসতো তখন কত গম্ভীর ধরনের ছিল, ঠিক যেন গম্ভীরও নয়, মিতবাক, শান্ত এক সৌম্য পুরুষ। হাসতো কিন্তু মাপা হাসি। হঠাৎ কথা থামিয়ে হেমেন বললেন, কই, যে জন্য এসেছি সেটা দাও। কি বলুন তো? গল্পটা নিয়ে এসো, পড়ে দেখি। গল্প? আমি? কেন, আগের দিন তোমাকে আমি বলে গেলাম না একটা গল্প লিখে রাখতে আমার পত্রিকার জন্য? মা বলেছিলেন, তবে কি তবে? লেখাঝোকা আর আমাকে দিয়ে হবে না, কবেই ওসব ছেড়ে দিয়েছি। আগের দিনও তুমি এই কথাই বলেছিলে। আমি তোমাকে বলেছিলাম চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। তুমি কি চেষ্টা করে দেখেছো? না, মানে তা করিনি। কেন করনি? সময় পাওনি? তাও ঠিক নয়, এমনি হয়ে ওঠেনি। হেমেন কথা বাড়ালেন না, আর চুপ করে বসে আছেন। চোখ থেকে চশমা নামিয়ে অনেকক্ষণ ধরে মুছলেন কাঁচ দুটো। তারপর প্রায় স্বগক্তির মতো বলে উঠলেন, সবার সব ক্ষমতা থাকে না অদিতি। আবার প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষমতা থাকে, গুণ থাকে। সেই গুণটার বিকাশ ঘটতে না দেওয়ার মানে হলো নিজের জীবনকে নিজেই অপমান করা। এ এক ধরনের আত্মহত্যা। তোমার মধ্যে কিন্তু গুণটা ছিল। অদিতির অস্বস্তি হচ্ছিল, আবার যেন ভালো লাগছিল শুনতে। মৃদু স্বরে বলল, সে যখন ছিল তখন ছিল। এই 23 বছর ধরে ঘানি টানতে ছানতে ছেলেদের মানুষ করতে করতে মেয়েদের অনেক কিছুই ভুলে যেতে হয় হেমেন মামা। আপনি তো ঠিক সংসারী নন, আপনি বুঝবেন না। এগুলো তোমার অজুহাত। তোমরা মেয়েরা এই ধরনের কথা বলে নিজেদেরই সান্ত্বনা দিতে ভালোবাসো। লেম এক্সকিউজ। যে রাধে সে কি চুল বাঁধে না? হেমেন রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছে। তোমার একটা গল্প পড়েছিলাম, আজও মনে আছে। বোধহয় তোমার কোনো কলেজের ম্যাগাজিনে বেরিয়েছিল। একটা মেয়ে ভোরবেলা ঘুম থেকে উঠে কুয়াশার সামনে দাঁড়িয়ে থাকত। চাপ চাপ কুয়াশা। যত সে কুয়াশার মধ্যে ঢুকে পড়ে ততই সে নতুন নতুন কিছু আবিষ্কার করতে থাকে। নদী, পাহাড়, জঙ্গল, জলপ্রপাত, ঝর্ণা, সেই কুয়াশাটা মিলিয়ে যায়। অমনি দেখে তার সামনে কিছুটি নেই। তোমার মনে আছে গল্পটা? নিস্তরঙ্গ পুকুরের তলদেশে পড়ে থাকা ছোট্ট ঢিলের কুচিটা যেন উঠে আসছে। অদিতি খুব ধীরে মাথা নাড়ল। মনে আছে, গল্পটার নামও ছিল কুয়াশা।
ওরকম একটা গল্প লেখার পরও তুমি বলতে চাও তুমি আর লিখতে পারবে না? তোমার কি মনে কোনো কথা জমে নেই? তোমার কি নিজেকে প্রকাশ করতে ইচ্ছা করে না? হাতের কাছে কলম আছে, কাগজ আছে, বসে যাও, চেষ্টা করে দেখো না হয় কি না। এখন তো তোমার সময় আছে, ছেলেরা বড় হয়ে গেছে, সংসারের ঘানি টানার অজুহাত এখন আর তোমার খাটে না অদিতি। তা খাটে না, তবে বয়সও তো একটা ফ্যাক্টর, সেটা তো মানবেন। এই বুড়ো বয়সে ওসব আর আসে? না চেষ্টা করলে তুমি জানবে কি করে? হ্যাঁ, এজ একটু ম্যাটার তো করে বটেই। মনের উপর পলি পড়ে গেছে, অভ্যাস করে চর্চা করে সেটাকে সরাতে হবে। বাট দ্য থিং ইজ দেয়ার। সবিতা চা এনেছে, ঘুরে ঘুরে দেখছে উত্তেজিত বৃদ্ধকে। অদিতিকে বলল, আমি কি চলে যাব বৌদি? আমার কিন্তু হয়ে গেছে। যা, কটা রুটি করেছিস আজ? 17-18টা। অতগুলো করলি কেন? সকালে বললাম না দাদা এবেলা খাবে না, ফিরতে দেরি হবে। সবিতা জিভ কাটল। থাক, যা করেছিস করেছিস। ক্যাসারোল চেপে বন্ধ করেছিস তো? রুটি ঠান্ডা হয়ে গেলে ভাইদের মেজাজ কিন্তু গরম হয়ে যাবে। চেপেই বন্ধ করেছি। ঠিক আছে, সকালে তাড়াতাড়ি আসিস। অদিতি কথাগুলো শেষ করে হেমেনের দিকে তাকালো। শুনলেন তো, এসব কথাও মাথায় রাখতে হয়। হেমেন অনেকটা স্থিত হয়েছেন, অল্প হেসে বললেন, রামকৃষ্ণদেবের একটা কথা আছে জানো তো, কখন ঢেউ আসবে না তার জন্য অপেক্ষা করে বসে থাকলে সমুদ্রে আর স্নান করাই হবে না। ঠান্ডা বাতাস আসছে একটা, জানলা দরজা সব বন্ধ, তবু কোথা থেকে ঢুকছে বাতাসটা। হেমেন চায়ে চুমুক দিয়েছেন, আপন মনে বলছেন, শোনো অদিতি, তোমার কথা আমার মাথাতেই ছিল না। আলিপুর দুয়ার থেকে যখন পাকাপাকিভাবে ফিরে এলাম তখনও মনে পড়েনি। একদিন হঠাৎ বিমলের সঙ্গে দেখার, ডালহাউজিতে। তোমার ছোট মামা বোধহয় পেনশন টেনশন তুলতে এসছিলেন। তারপর একদিন ওর ভবানীপুরের বাড়িতে গেলাম, এ গল্প সে গল্প। হঠাৎ তোমার কথা উঠল। সেই তোমাদের বাড়িতে যেতাম, তুমি তোমার লেখা দেখিয়েছিলে, সে কথাও হলো। বিমল বলল, তুমি নাকি এখন ঘোর সংসারী, কৃতি স্বামী, কৃতি সন্তানদের নিয়ে যাকে বলে একেবারে আপ্লুত হয়ে আছো। শুনে কেমন যেন মনে হলো, যাই তোমাকে একটু টোকা দিয়ে আসি। এত ভালো লেখার হাত ছিল তোমার, এত সুন্দর অবজারভেশন, এত সুন্দর ভাষা। তোমার একটা নিজস্ব ইনসাইট আছে, একবার চেষ্টা করে দেখতে দোষ কি? আমি আবার মাসখানেক পর আসব, তখন কি তোমার কাছ থেকে একটা লেখা আশা করতে পারি? অদিতি ঘাড় নাড়ল কিনা নিজেই বুঝতে পারল না, সম্ভবত নাড়ল, না হলে হেমেন মামার মুখে হাসি ফুটল কেন? হেমেন চলে গেলেন। অদিতি ব্যালকনিতে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েই আছে। পৃথিবী শীতল হচ্ছে ক্রমশ, বায়ুমণ্ডল পাতলা কুয়াশার পর্দা। কম্পাউন্ডের গেটের সামনেই অতি উজ্জ্বল রাস্তার বাতি, দূর থেকে তাও যেন ধোঁয়া ধোঁয়া। চতুর্দিকে দরজা জানলা বন্ধ, ইট কাঠের অবয়বগুলোকেও এখন কেমন ভৌতিক লাগে। পাপাই তাতাই ফিরল না এখনো। সুপ্রতিমা কখন ফিরবে কে জানে।
অদিতি গ্রিল থেকে সরে টিয়ার সামনে এলো, সন্তর্পণে হাত রাখলো খাঁচার তারে, রেখেই সরিয়ে নিয়েছে হাত। খাঁচাটা কনকনে ঠান্ডা, ছ্যাঁকা লাগে। পাখি ঝিমোচ্ছে, অন্ধকার নামলেই চুপ মেরে যায় টিয়াটা, অথচ সামনে পলকা ছায়া দেখলেও ঠিক টের পেয়ে যায়। চোখ খুলে তাকায় এদিক ওদিক। অদিতি ফিসফিস করে শুধালো, এই টিয়া, গল্প লিখবি? ব্যালকনি ছায়া ছায়া আধারে শর্টটাকে খুঁজছে টিয়া। অদিতি ফের শুধলো, কি লিখবি বলতো, আসে কিছু মাথায়? টিয়াটা নড়ে বসে। সারাদিন তো আফিংখোরের মতো ঢুলিস, আর মাঝে মাঝে ক্যাঁ ক্যাঁ চিৎকার, এর বাইরে তোর আর কিছু করার আছে? লেখ না যা হোক কিছু, পাগলা বুড়োটা এত করে বলে গেল, নিজের কথাই লেখ না হয়। ধর তোর দাদার পা ভেঙে গেছে, ভাঙেনি, মনে কর চির খেয়েছে। তুই তোর দাদাকে খুব ভালোবাসতিস, কত স্মৃতি আছে তোর দাদাকে নিয়ে। তা তুই দাদাকে দেখতে গেছিস অনেক দিন পর, মাঝে ওই সই করানোর ব্যাপারটা রেখে দে না। দুজনের মনের কথাই লেখ, দাদারও বোনেরও। তারপর তারপর বানা বানা, একটা ফিলিং নিয়ে যা গল্পটাকে, একটা সুন্দর রিলেশনশিপ চির খেয়ে যাওয়ার অনুভূতি। কি রে, পারবি না? অদিতি উৎসুক হয়ে ঝুঁকলো খাঁচার দিকে। পৌষ ফুরোনোর আগেই এবার ঝুপ করে কমে গেল শীতটা। প্রায় দিনই এখন মেঘ করে থাকে, বৃষ্টিও হচ্ছে ঘন ঘন। মুষলধারে কিছু নয়, ঝির 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 ঝির। সৃষ্টি ছাড়া এই মেঘের পল্টন কোত্থেকে যে এলো? লাভের মধ্যে লাভ রোজ বাজারে সবজিওয়ালারা শাসাচ্ছে, এরকম চললে ফুলকপি বাঁধাকপির দর নাকি বেড়ে যাবে 4 গুণ। ঘরে ঘরে অসুখ বিসুখও বেড়েছে হঠাৎ, একটু ভিজলেই সর্দি কাশি জ্বর। তাতারও কাল থেকে অল্প অল্প গলা ব্যথা, গ্ল্যান্ড ফুলেছে। রাত্রে শুধু দুধ রুটি খেলো আজ। অন্য সময় অদিতিকে কতবার বলতে হয়, আজ খেয়ে উঠেই বাধ্য ছেলের মতো গলায় মাফলার পেঁচিয়েছে তাতায়। অদিতির শাল গায়ে জড়িয়ে টিভি খুলে বসেছে। টেনিস চলছে টিভিতে, কোনো এক টুর্নামেন্টের সেমিফাইনাল। আন্দ্রে আগাসি আর মাইকেল চ্যাং, এ কোট ও কোট, ও কোট এ কোট, র্যালি চলছে জোর। তাতায় মুষ্টিবদ্ধ হাত ছুড়ল শূন্যে। Come on, Agassi, kill him! হাঁটুজোলা জিন্সের ওপর মোটা খদ্দরের পাঞ্জাবি চড়িয়ে ভাইয়ের পাশে এসে বসল পাপাই। রঙিন পর্দায় চোখ রেখে বলল, কি স্কোর চলছে রে? হলদেটে টেনিস বলের সঙ্গে চোখের মনি ঘুরে চলেছে তাতায়ের। ঘুরন্ত চোখেই বলল, যা হওয়ার তাই হচ্ছে। আগাসি ইজ উইনিং, ফার্স্ট সেট পেয়ে গেছে। ও তো হেরে যাবে। পাপাই সেন্টার টেবিলে পা তুলে দিল। কেন? অত প্লে বয়গিরি করে টেনিস খেলা হয় না। টেনিসে অনেক মেন্টাল ডিসিপ্লিন লাগে। তুই আগাসির র্যাঙ্কিং জানিস? কোথায় আগাসি, কোথায় চ্যাং। র্যাঙ্কিং দিয়ে সব হয় না। চ্যাংয়ের টেনাসিটি অনেক বেশি, চাইনিজ অরিজিন আছে তো। তাতাই ঝট করে ঘাড় ঘুরিয়েছে। আগাসি জিতবে না বলছিস? নো চান্স। চ্যাংয়ের দম অনেক বেশি, স্পিডও বেশি। পাপায়ের কথাটা বলার সঙ্গে সঙ্গেই ক্ষিপ্র চিতাবাঘের মতো কোর্টের শেষ প্রান্ত থেকে নেটে ছুটে চলেছে চ্যাং। দুরন্ত একটা স্ম্যাশ মারল লাফিয়ে, চোয়াল শক্ত করে র্যাকেটের মাথার ওপর তুলে ঝাঁকাচ্ছে। দর্শকদের চিৎকার আর হাততালিতে কানের তালা লাগার জোগাড়।
গম গম শব্দ বেজে উঠল। গেম টু চ্যাং। তাতাই গুম। পাপাই নির্বিকার স্বরে বলল, এই শুরু হয়ে গেল, এবার দেখ। এবার স্থির চোখে দাদাকে দেখছে তাতাই। চোখ ছোট করে বলল, তুই কি আমাকে রাগাতে চাইছিস? না, যা ফ্যাক্ট তাই বলছি। তাতাই আরো কয়েক সেকেন্ড দেখলো দাদাকে। হঠাৎই তার মুখমণ্ডল ভরে গেছে অপার্থিব হাসিতে। বলল, আমি আজ রাখবো না রে দাদা, চেঁচাতে গেলে ভীষণ কাশি আসছে। সুপ্রতিম হেসে ফেলল। দাঁত মাজতে মাজতে এতক্ষণ বেসিনের আয়নায় সে দেখছিল ছেলেদের। রাতে দাঁত মাজা তার দীর্ঘকালের অভ্যাস। খেয়ে উঠে মুখে একবার ব্রাশ না চালালে কেমন অপবিত্র অপবিত্র লাগে নিজেকে। বেশ কয়েকবার কুলকুচি করেও তৃপ্তি হচ্ছিল না সুপ্রতিমে। দাঁতের গোড়ায় জিভ ঘষছে। গলা উঠিয়ে সুপ্রতিম ডাকল, এই শুনছো? কি বলছো? এদিকে শোনো না। হলো কি? একটা কাঠি দাও তো দেখি। দাঁতের ফাঁকে কই মাছের কাঁটা ফুটে গেছে। নিজের দেশলাই থেকে নিয়ে নাও না একটা। আমার মোম দেশলাই? ও দিয়ে খোঁচানো যাবে না। বেজার মুখে রান্নাঘর থেকে গুনে গুনে দুটো কাঠি এনে দিল অদিতি। সুপ্রতিম দাঁত খোঁচাচ্ছে। হালকা উদ্বেগ নিয়ে দেখছিল অদিতি। কি গো, বেরোলো? বেরোবে। তোমার কাজকর্ম হলো? কি পড়বে বলছিলে, পড়বে না? অদিতির বুকটা ধক করে উঠল। ছোট্ট নিঃশ্বাস নিয়ে দমন করলো ভেতরের উত্তেজনাকে। সপ্রতিভ থাকার চেষ্টা করে বলল, হ্যাঁ পড়বো তো। রান্নাঘরটা একটু গুছিয়ে আসি। তাড়াতাড়ি করো, আজ একটু আর্লি শুয়ে পড়বো, কাল 7:30টার মধ্যে বেরোতে হবে। একটু বসে টিভি দেখো না, আমি এক্ষুনি আসছি। রান্নাঘরে এসে অবশ্য কাজে হাত দিল না অদিতি। চুপটি করে দাঁড়িয়েই রইল। হৃৎপিণ্ডের ধুকপুকুনিটা ক্রমশ বেড়ে চলেছে। স্কুল পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে যেমনটি হতো ঠিক সেই অনুভূতি। লজ্জাও লাগছে খুব। অদিতি কি সেই জোড়া বিনুনি বাঁধা কিশোরী হয়ে গেল? পড়বে গল্পটা? হাসবে না তো সবাই? হেমেন মামা চলে যাওয়ার পরদিনই কাগজ কলম নিয়ে বসেছিল অদিতি। নিরালা দুপুরে। উফ, সে কি কষ্ট! মাথার ভেতর ভেজে দিয়েছে গল্পটাকে, কিন্তু কিছুতেই শুরু আর করা যাচ্ছে না। যেভাবেই আরম্ভ করে সেটাই যেন বেঠিক মনে হয়। এক লাইন লেখে কেটে দেয়, আবার লেখে আবার কেটে দেয়। আপ্রাণ জেদে যদি বা প্রথম দুটো বাক্য লেখা গেল, তৃতীয় বাক্যটি আর কোথাও নেই। ঘরে, ড্রয়িং স্পেসে, রান্নাঘরে, খাবার জায়গায়, ব্যালকনিতে, বাথরুমে, মস্তিষ্কে, কোথাও নেই। কত চুল ছিঁড়ল অদিতি, কাগজ ছিঁড়ল, ব্রহ্মতালু জ্বলতে লাগলো রাগে, তবু কলমে এলো না বাক্য। প্রতিদিন যে দুপুরটা কচ্ছপের পিঠ হয়ে মরার মতো চোখের সামনে পড়ে থাকে, সেটা যেন কোন জাদুতে অলিম্পিকের দৌড়বির মতো দৌড়য়। মাঝখান থেকে হলোটা কি? মলিনার মা এসে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই কি করেছো গো বৌদি? ঘর বয় এত কাগজ ছিঁড়ছ কেন, কচি ছেলের মতো? তারপর আর বসাই হলো না। পরের দিনই সকালে ছোট ননদ এলো বাড়িতে। তার দুই মেয়ে দুটি কনভেন্টের ছাত্রী। স্কুলে সদ্য ক্রিসমাসের ছুটি পড়েছে। বড় মামার বাড়ি ডে স্পেন্ড করবে তারা। করলও বটে। সারা দুপুর ধরে হই হল্লা, সারা বিকেল লাফালাফি। গেল যখন অদিতির তখন সব শক্তি নিঃশেষ। পরদিনও আর শরীর চলল না। তারপর তো ছুটি ছাটার মরশুমই এসে গেল বাড়িতে।
বড়দিন, 31শে ডিসেম্বর, নিউ ইয়ার্স ডে, এই সময় বাপ ছেলেদের জিপটাও চাগিয়ে ওঠে। দুপুরে বাড়ি থাকুক না থাকুক, ছেলেদের হুকুম চলছে অবিরাম। আজ বলে চকলেট কেক বানাও, কাল বলে ফ্রুট কেক বানাও, কোনোদিন বিরিয়ানি চাই তো কোনোদিন পোলাও। সবই দোকান থেকে আনা যায়, তবে অদিতির হাতে না হলে কারোর মন ওঠে না। এরই মধ্যে একদিন প্রেম জাগ্রত হলো সুপ্রতিমের। নববর্ষের ঠিক থেকে ভিড়ে বউকে নিয়ে ঘুরে এলো ডায়মন্ড হারবার। কি উচ্ছ্বাস! শীতের গঙ্গাটা কি ফাইন, জলে রোদ্দুরের পরে রংটা কি লাগছে দেখো, ঠিক যেন আমাদের বডি ম্যাসাজ অয়েল। ইস, এই গঙ্গার মতো যদি প্রোডাকশন দিতে পারতাম আমরা। তাই এসব তো থাকবেই, সংসার ধর্ম বলে কথা। সব কিছু কাটিয়ে কুটিয়ে আবার একদিন বসলো অদিতি নিরালা দুপুরে। লেখে কাটে, ছেড়ে লেখে, শামুকের গতিতে এগোয় লেখা। বাপরে, এ কি সহজ কাজ! এ যে সৃষ্টি, কল্পনার সঙ্গে বাস্তবের সঙ্গম ঘটিয়ে জন্ম দেওয়া। সন্তান গর্ভে ধরার মতো ধারণ করো চরিত্রদের, হৃদয় মন বুদ্ধি দিয়ে রক্ত মাংসে প্রাণ প্রতিষ্ঠা করা, ভাষার কারুকাজে বাঁধো তাদের। এ এক শরীর নিংড়ানো সাধনা, দীর্ঘ অনভ্যাসে যা আরো বেশি দুরূহ। শব্দের পর সঠিক শব্দ খুঁজে পাওয়া যায় না, বাক্যের গঠন মনোমতো হয় না সহজে। দু পাতা লেখার পর গোয়ার ছেলের মতো গল্প ছোটে অন্যদিকে, তখন ভুলিয়ে ভালিয়ে ফিরে আনে তাকে, সাজিয়ে গুছিয়ে বসাও কাগজে। একদিন তো অদিতি ফাঁকা ফ্ল্যাটে পা ছড়িয়ে কাঁদতেই বসে গেল। নিজেদের নিয়ে গল্প বানানো এত কঠিন! কি কুক্ষণে যে হেমেন মামাকে কথা দিল অদিতি। তার লেখা শেষ অবধি বেরোলো একটা, বর্ণনায় সংলাপে সেজে গুজে। এবার এটা শোনানো যায় কাকে? লজ্জার মাথাকে অদিতি স্বামী ছেলেদেরই ধরল শেষমেশ। শুনবে? মাইকেল চ্যাং সেকেন্ড সেট জিতে গেছে। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই খেলোয়াড়ের, টুং টাং টাক। অদিতির ফ্ল্যাটময় প্রতিধ্বনিত হল স্কোরারের স্বর, 15 লাভ। অদিতি ফুলস্কেপ কাগজের গোছাটা নিয়ে সোফায় এসে বসল। নিপুণ অভিনেত্রীর মতো মনের ভাব ফুটতে দিচ্ছে না মুখে। একবার সুপ্রতিমকে দেখল, একবার পাপাইকে, একবার তাতাইকে। সামান্য গলা ঝেড়ে বলল, কি গো, পড়বো? না পড়ে কি ছাড়বে? পড়ো, পড়েই ফেলো। এক সেকেন্ড মা, এই গেমটা শেষ হয়ে যাক। দেখে নে। অদিতি ওপর ওপর চোখ বোলাচ্ছে প্রথম পাতাটাতে। একবার গুনে দেখে নিল সব পাতা, বেশি নয়, 10 পাতা। গেমটা ডিউসে চলে গেল। দুই পক্ষ সমান সমান, একবার আগাসির দিকে ঢলে পড়ে, একবার চ্যাংয়ের দিকে। অ্যাডভান্টেজ আগাসি, ডিউস। অ্যাডভান্টেজ চ্যাং, ডিউস। অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ। চলছে চলছে চলছে। এই যেন অদিতির বিজন দুপুর, শেষ আর হয় না। সুপ্রতিম আর চোখে দেখে নিল অদিতিকে, নিঃশব্দে হাসছে। গেম তো মনে হয় না শেষ হবে রে আজ। এক্ষুনি হয়ে যাবে, তুমি দেখো না। অনেক রাত হয়ে গেছে রে তাতাই, আমাকে শুতে হবে। বাবা প্লিজ। আগাসি সার্ভিস গেম ছিনিয়ে নিল চ্যাং। বিপুল করতালি। পাপাই টুক করে উঠে টিভি বন্ধ করে দিল। পড়ো তো মা। সুপ্রতিম কোলে অ্যাস্ট্রে টেনে সোফায় হেলান দিল, সিগারেট ধরিয়েছে। বলল, তোমার হেমেন মামা তাহলে তোমাকে লিখিয়েই ছাড়লেন, কি বলো?
হ্যাঁ, এমন করে হেমেন মামা বলতে লাগলো, কথা তাহলে ভদ্রলোক ভালোই বলেন, তোমাকে কনভিন্স করে ফেলেছেন। হেমেন মামা কি সুন্দর কথা বলে পাপাই জানে। এই পাপাই, বল না। বিগ বোর। সে কি রে, তুই সেদিন অতক্ষণ ধরে, হেমেন মামা বলল তুই নাকি খুব গল্প করছিলি। করছিলাম কোথায়, শুনছিলাম। শুধু সাহিত্য নিয়ে ভ্যাজাং ভ্যাজাং, যেন আর কিছু নেই দুনিয়ায়। ও, কি ভালো মানুষের মতো বসেছিল হেমেন মামার সামনে। মনের ভাব লুকোতে এত দক্ষ হয়ে গেছে পাপায়। একটু ক্ষুণ্ণ স্বরে অদিতি বলল, যে যা নিয়ে থাকতে ভালোবাসে। তাতাই অধৈর্য মুখে বলল, তোমরা কি শুধু বক বক করবে? তাহলে আমি টিভিটা চালিয়ে দিই। তাতাই। কোমল ধমক দিয়ে সুপ্রতিম তাকালো অদিতির দিকে। মোটর রেস স্টার্ট করার ভঙ্গিতে হাতের চেটো দোলালো। শুরু করো, চালাও। অদিতি ঈষৎ ম্রিয়মান হয়ে গিয়েছিল। সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, পড়ি তবে। গল্পটার নাম ফাটল। নামটা ভালো হয়নি, অন্য নাম দাও। আহা, গল্পটা শোনো তো আগে, দেখবে নামটা গল্পের সঙ্গে কেমন খাপ খেয়ে গেছে। কি নাম বললে? ফাটল? ফাটল? ছুচলো ঠোঁটে তাতাই উচ্চারণ করছে শব্দটা। তুমি কি আতু গল্প লিখেছো নাকি মা? আরে না না, শোন না, ঘরোয়া গল্প। এবার সত্যি সত্যি পড়তে শুরু করেছে অদিতি। পড়ছে দুই ভাই বোনের গল্প। দাদার বড় অভাবের সংসার, তার মধ্যে আরো বিপদ। কলকাতায় পিছলে পড়ে মাথা ফেটেছে দাদার। অনেকটা পথ উজিয়ে বোন দেখতে গেছে দাদাকে, বহুকাল পর। বোনের অবস্থা বেশ ভালো, বর ডাক্তার, ভালো পসার তার। দাদার বাড়িতে পৌঁছে বোনের হঠাৎ খেয়াল হলো, হাতে করে একটু ফল মিষ্টি আনা হলো না তো। এমনই লৌকিকতার সম্পর্ক এখন দাদার সঙ্গে। টেলিফোন বাজছে। মুহূর্তে বাজ পাখির মতো উড়ে গেছে পাপাই। ছো মেরে রিসিভার তুলে নিল। মাউথ পিসে হাত চাপা দিয়ে বলল, 1 মিনিট মা। অদিতি হোঁচট খেয়েও হাসল। আলগা মূল্য গল্পটাকে। ঠিক এই সময় প্রায় দিন পাপায়ের ফোন আসে। একটা মেয়ের ফোন। অদিতি ধরলে মেয়েটা কাঁপা কাঁপা গলায় পাপাইকে ডেকে দিতে বলে। সুপ্রতিম ধরলে কট করে কেটে দেয় লাইন। কলেজের সহপাঠিনী হলে তো এমনটি হওয়ার কথা নয়। পাপাইও চাতকের মতো ফোনের কাছে ঘুরে বেড়ায় এই সময়। ভুরু কপালে তুলে তাতাই প্রশ্ন করল, আমরা কি দাদার জন্য অপেক্ষা করব? দাঁড়া না, কথা বলে নিক। দাঁড়িয়েই থাকতে হবে তাহলে। ছটপট করছিস কেন? 2-4 মিনিট দেখ। তাতাই অস্থির মুখে হাতে হাত ঘষছে। ঘাড় উঁচু করে ফোলা গ্ল্যান্ডে আঙুল বোলালো। চট করে একবার স্কোরটা জেনে নেব বলেই কারু অনুমতির অপেক্ষা না করে দৌড়ে টিভিটা চালিয়ে দিল। ঝুঁকে পড়ে দেখছে খেলা। পাপাই নিবিষ্ট মনে কথা বলে চলেছে, অত্যন্ত নিচু স্বরে। এত নিচু যে ঠোঁট নড়া ছাড়া আর কিছুই বোঝা যায় না। ভাবলেশীন মুখে হঠাৎ হঠাৎ হাসি ফুটে উঠছে পাপায়ের। মুছে গিয়েও মুছছে না হাসি, ফাঁক হয়েই আছে ঠোঁট। সুপ্রতিম আস্তে করে ঠেলল অদিতিকে। চোখের ইশারায় দেখালো পাপাইকে। অদিতিও চোখের ইঙ্গিত করল, চুপ। তারপর গলা ঝেড়ে বলল, কেমন লাগছে গল্পটা? এখন কি বলা যায়? দেখি কেমন ভাবে খেলাও। না মানে আরম্ভটা কেমন লাগলো?
মন্দ কি? ভাই বোন, বেশ একটা ফ্যামিলি ড্রামা আছে। টেনশন ফেনশন রেখেছো তো? শেষ অবধি শোনোই না। সুপ্রতিম সেন্টার টেবিলে পড়ে থাকা খবরের কাগজ তুলে নিয়ে শেয়ারের পাতায় চলে গেছে। চশমা নেই, চোখে একদম কাছে নিয়ে দেখছে কাগজটা। অদিতি হাতে পেন নিয়ে বসেছিল, তার কাছ থেকে পেনটা নিল, দাগ দিচ্ছে, ভুরুতে ভাঁজ। আগাসি 3rd সেট জিতে নিল, গোটা কোট দাপিয়ে বেড়াচ্ছে। তাতায়ের চোখের মনি খুশিতে উজ্জ্বল, বুড়ো আঙুল দেখালো দাদাকে। অদিতির অন্তরে উৎসাহটা নিপতে দিল না, একটু ঢোক গিলে পাপাইকে ডাকলো। কি রে, তোর হলো? 1 মিনিট। সুপ্রতিম হাই তুলে কাগজ রেখে দিল। তুমি পড়ে ফেলো তো, আমার ঘুম পেয়ে যাচ্ছে। পাপাই তাহলে শুনবে না? পরে শুনে নেবে কখনো, নয়তো তোমার মামার কাগজ থেকে পড়ে নেবে। ভালো না হলে হেমেন মামা ছাপবে কেন? ছাপবেন না মানে? তোমাকে নিয়ে লেখালেন? না না, ঠিক ছেপে দেবেন। নাও শুরু করে দাও, জলদি জলদি। বললাম না আমাকে কাল সকাল সকাল উঠতে হবে। তাতাই করুণ মুখে অদিতিকে বলল, মা, সাউন্ড অফ করে টিভিটা চালিয়ে রাখলে তোমার পড়তে অসুবিধা হবে। কেন, তোর বুঝি শুনতে ভালো লাগছে না? শুনছি তো, শুনবো। চোখ দেখবে, কান শুনবে, দুটো দু কাজের জন্য তৈরি। দুটোকেই সেপারেটলি ফাংশন করানো উচিত। বিশ্বাস না হয় শেষ করে ধরো আমাকে, পুরোটা গড়গড় করে বলে দেবো। তাতাই টিভির শব্দ বন্ধ করে এলো। খেলার মুখ অভিনয় চলছে পর্দায়। অদিতি গল্প পড়ছে। টেলিফোন কানে দাঁড়িয়ে আছে এক মুগ্ধ শ্রোতা ও কথক। অদিতি পড়ে চলেছে। ধোঁয়ার বৃত্ত তৈরি করছে সুপ্রতিম। তাতায়ের চোখ টিভিতে মগ্ন। অদিতি পড়ছে। 2 ভাই বোনের ভালোবাসার গল্প, 2 ভাই বোনের ভালোবাসার ভাঙন ধরার গল্প। স্বার্থ এসে প্রিয় মানুষকে অচেনা করে দিল, আত্মসুখ পর করল পরস্পরকে, সন্দেহ পাঁচিল তুলে দাঁড়ালো, তবুও কি কিছুই রইল না? শেষের দিকে এসে অদিতির গলা ধরে আসছিল। উত্তেজনা আর আবেগের এক গাঢ় মিশ্রণে ডুবে যাচ্ছিল সে, যেন তার সামনে অমনোযোগী শ্রোতারা নেই, রঙিন টিভিতে কোনো যুদ্ধ নেই, কেউ শুনছে কি শুনছে না তার পরোয়া নেই অদিতির। সে শুধু পড়ছিল। পাঠ সমাপ্ত। নিজের অজান্তে ভেজা চোখের পাতা মুছে নিল অদিতি। ভারী গলায় বলল, শেষ। কেমন লাগলো হেমন্তের পাখির 2য় পর্বটি? কমেন্টস করে নিশ্চয়ই কিন্তু আমাদের জানিও যে তোমাদের কেমন লাগছে এই গল্পটা। আর হ্যাঁ, তোমাদের আর কি কি গল্প শোনার ইচ্ছা আছে সেটা নিশ্চয়ই আমাদের কমেন্টস করে জানাতে পারো। আমরা চেষ্টা করব সেই গল্পগুলো তোমাদের সামনে নিয়ে আসার। আজকে কিন্তু এই অবধি। খুব তাড়াতাড়ি আমরা আবার হেমন্তের পাখির 3য় পর্বটি নিয়ে আসছি। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে কিন্তু তোমরা জানো কি করতে হবে। অবশ্যই করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে আমরা যে নতুন আপলোডগুলো করব তোমাদের কাছে সেটা নোটিফাইড হয়ে যাবে। আজকে এই অবধি। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।